একজন সাধারণ পুলিশ অফিসার যে কিনা বড় বড় কেস সলভ করে আসামিকে গ্রেপ্তার করলেই সেই আসামি কোনো না কোনো উপায়ে মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো ভয়ানক পরিকল্পনা, নাকি সবটাই সেই পুলিশ অফিসারের ভাগ্যের দোষ? সেই সমস্ত কিছু জানতেই আজকে আমাদের দেখতে হবে আনসুয়েপ্পিন কান্ডেথামের গল্প। এই কথাটির অর্থই হচ্ছে, যদি মন দিয়ে খোঁজো তাহলে অবশ্যই পাবে। নাম থেকেই বোঝা যাচ্ছে আজকের গল্পটি কতটা রহস্যজনক হতে পারে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ভরা গল্পটি। പഞ്ചായത്തിന്റെ തീരുമാനം ആ ഭാഗത്തുള്ള ആളൊഴിഞ്ഞ എല്ലാ പറമ്പുകളും বৃষ্টিস্নাত এক বিষণ্ণ দিন। এই ঝুমমিষ্টির মধ্যে এক অটোতে কোট্টায়ন থানায় এসে হাজির হয় আনন্দ নামের এই লোকটা। আনন্দ লাভলি মার্ডার কেসে 5 বছরের জন্য সাসপেন্ড হয়েছে। আনন্দ একজন সৎ এবং কঠোর এক পুলিশ অফিসার ছিল। তবে কেন সে সাসপেন্ড হলো, আর কি রহস্য রয়েছে লাভলি মার্ডার কেসের মধ্যে, সেটা জানতে হলে যেতে হবে 5 বছর পেছনে। গল্পটি 5 বছর আগে গেলে দেখা যায় সুন্দর প্রকৃতি ঘেরা এই শহরে আনন্দের পোস্টিং হয়। আর তার ডিউটির প্রথম দিনে এসেই সে শপথ করে সবসময় সৎ থাকার। এভাবেই কখনো পারিবারিক দ্বন্দ্ব সলভ করা, কখনো অবৈধ ক্যাসেট বিক্রেতাকে গ্রেপ্তার করা, আবার কখনো ছোটোখাটো সংঘর্ষকে সামাল দেওয়া। এভাবেই সমস্ত কিছুতেই আনন্দ ছিল একেবারেই অনন্যক। আর এই জন্যই আনন্দ একজন ভালো পুলিশ ইন্সপেক্টর হিসেবেও এই অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই একদিন সকালে অফিসে এসে আনন্দ দেখতে পায় এক বৃদ্ধ তার মেয়ের মিসিং কেস লেখাচ্ছে। যা দেখেই আনন্দ বৃদ্ধের কাছে জিজ্ঞেস করলে সমস্তটা খুলে বলতে শুরু করে লোকটি জানায়, আমার নাম মাথান, আমার 3 মেয়ে। মেঝো মেয়ের নাম লাভলি, ওর বয়স 18, ও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গতকাল সকালে এক্সাম হলের টিকিট নেওয়ার জন্যই কলেজে গিয়েছিল, কিন্তু এরপরে আর ফিরে আসেনি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম তার বান্ধবী শেষবার তাকে কলেজেই দেখেছে। এরপর আমরা ভেবেছিলাম লাভলির হয়তো কোনো প্রেমিক রয়েছে, আর এই জন্যই আমরা সারা রাত অপেক্ষা করেছি। আর পরের দিন সকালে যখন আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দেই, তখনই বাস স্ট্যান্ডের পাশে এক চায়ের দোকানদার কুঞ্জবনের কাছে থেকে সবটা তারা জানতে পারে যে সে কালকে লাভলিকে কলেজ থেকে ফিরতে দেখেছে এবং লাভলির সাথে কথাও নাকি বলেছে কুঞ্জবন। এইটা শুনেই আনন্দ এবার কুঞ্জবনের দোকানে যায় জিজ্ঞাসাবাদ করতে। তখন কুঞ্জবন বলে, গতকালকে লাভলি অনেক আগেই কলেজ থেকে ফিরে এসেছিল। আমি লাভলিকে জিজ্ঞেস করেছিলাম, মা এত তাড়াতাড়ি ফিরে এসেছো যে? তবে সে জানিয়েছিল আজ কোনো ক্লাস হয়নি, সামনেই এক্সাম, তাই হল টিকিট নিতে কলেজে গিয়েছিলাম। আর এরপরেই সে বাড়ির দিকে চলে গিয়েছিল। আর পরের দিন মাথা না আসলে সে পুরো ঘটনাটা জানতে পারে। একথা শুনেই আনন্দ তাকে জিজ্ঞেস করে, লাভলি বাস থেকে নামার পরে কি কোনো সন্দেহজনক কিছু দেখতে পেয়েছিলে? কেউ কি তার পিছু নিয়েছিল? তখন কুঞ্জপন বলে, তেমন কিছু তো দেখিনি, কিন্তু আমার দোকানে প্রায় কিছু ছেলে সিগারেট এবং সোটা খেতে আসে। তারাই সেদিন লাভলির পেছন পেছন বাড়ির দিকে যাচ্ছিল। এখন সেখানে দাঁড়িয়ে আনন্দ কিছুটা কল্পনাও করে যে লাভলির সাথে সেদিন কি হতে পারে। আর এরপরে পৌঁছে যায় সেই ছেলের বাড়িতে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে কুঞ্জবনকে জিজ্ঞেস করাতে সেই দুটি ছেলেকে কুঞ্জবন দেখাতেই তাদেরকে নিয়ে এবার আনন্দ থানায় চলে আসে। থানায় তাদেরকে জিজ্ঞাসা করলে ছেলে দুটি বলে, হ্যাঁ তারা লাভলিকে বিরক্ত করেছিল, কিন্তু তখনই এক মাছ বিক্রেতার সামনে চলে আসলে তারা তাকে ছেড়েই চলে এসেছিল। এরপরেই আনন্দ চলে আসে লাভলিদের বাড়ি। সেখানে লাভলির রুম তদন্ত করে ওর সাথে তেমন কিছুই খুঁজে পায় না। এরপরে এক লেডি অফিসার লাভলির মা এবং বোনের কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করাতে লাভলির ছোট বোন বলে, লাভলি চার্চের ফাদার থমাসের কাছে যাওয়ার অনেক পছন্দ করত এবং সে সেখানে প্রায় সময়ই যেত। আর সে গতকালকেও যাওয়ার আগে বলেছিল হল টিকিট পেলে সে চার্চে যাবে প্রার্থনা করতে। এটা শুনেই এবার আনন্দ সোজা পৌঁছে যায় চার্চের সামনে, কিন্তু তখনই তার কাছে খবর আসে পাশের একটি কুয়োতে বস্তার ভেতরে একটি লাশ খুঁজে পাওয়া গিয়েছে। যা শুনে এবার সবাই সেখানে গিয়ে হাজির হয়। আর বস্তার মুখ খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে লাভলির পচা গলা লাশ। যাই হোক, এরপরেই তারা ফিরে যায় থানায়। আনন্দ কনফার্ম করেছে সেই সাসপেক্ট দুটো ছেলে তেমন কিছুই করেনি। এসিপি তখন বলে, যাই হোক তোমার এই কেস নিয়ে আর চিন্তা করতে হবে না, এখন এই কেসটি ডিসিপি হ্যান্ডেল করবে। যার পরে ডিসিপি অ্যালেক্স থানায় এসে পৌঁছায়। সেখানে এসেই সে সর্বপ্রথম সবাইকে বলে এই কাজটি আনন্দ একা একা সলভ করেই হিরো হওয়ার চেষ্টা করছে, তাই সে এখন থেকে আনন্দকে এই কেসের আশেপাশে দেখতে চায় না। আর সে এই কেসটি সলভ করার জন্য যে কোনো রাস্তা থেকে ধরে আনা চোর ডাকাতকে এই কেসে ফাঁসিয়ে দিতে চাইছে। এরপরেই ডিসিপি ডগ স্কোয়াড আনে। লাভলির ড্রেসের গন্ধ শুকিয়ে কুকুরকে ছেড়ে দিতেই সে বিভিন্ন জায়গায় যেতে শুরু করে। একটা সময় সে শাহেদাবাদ নামে একজনের বাড়ির উঠোনেও যায়। এরপরে চার্চের সামনে এবং এরপরেই একটি কুয়োর সামনে গিয়ে যায় যেখানে লাভলির দেহ পাওয়া গিয়েছিল। এবার ঘটনাক্রমে তারা বেশ কিছু জিনিস খুঁজে পায়। সেখানে একটি লুঙ্গিও খুঁজে পায় তারা, যেটি শাহেদাবানেরই ছিল।
তার কাছে গিয়ে জিজ্ঞেস করাতে শাহিদাবান জানায় এই লুঙ্গিটি তার চুরি হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ তার উপরে সন্দেহ করে তাকেও গ্রেপ্তার করে নেয় আর তার উপরেও টর্চার চালায়, কিন্তু তার কাছ থেকে তারা কোনো কিছুই তেমন খুঁজে পায় না। আনন্দ খুব ভালো মতোই জানতো এই কেসের পেছনে অন্য কেউই রয়েছে। আর আজকে নাথান তার সাথে সিরাজ নামের এক ব্যক্তিকে নিয়ে এসেছিল। সে জানায় ঘটনার দিন লাভলিকে সে চার্চের ভেতরে ঢুকতে দেখেছিল। আনন্দ এবার বুঝতে পেরে যায় এই চার্চের ভেতরেই কিছু না কিছু তো তেমন কিছু রয়েছে যার সাথে লাভলির এই মার্ডার কেস জড়িত। তাই এবার আনন্দ ঘটনার জায়গা থেকে পাওয়া সমস্ত এভিডেন্স নিয়ে যায় একজন ফরেন্সিক ডক্টরের কাছে। তার কাছে গিয়ে সমস্ত কিছু চেক করানোর পরে জানতে পারে এই জিনিসগুলি যেখান থেকে পাওয়া গিয়েছে সেখানে অবশ্যই লাভলির স্কিন টিস্যু বা হেয়ার স্যাম্পল কিছু না কিছু অবশ্যই পাওয়া যেত। তার ডিএনএ অবশ্যই কোথাও থেকে তো পাওয়াই যেত। তেমন কিছু নেই, অর্থাৎ তার মৃত্যু অন্য কোথাও হয়েছে। তুমি অবশ্যই কোনো না কোনোভাবে সেই চার্চে যাও এবং সেখানে গিয়েই তদন্ত চালাও, তাহলে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে আনন্দ খুব ভালো মতোই জানতো তার সিনিয়ররা তাকে এই তল্লাশি চালানোর পারমিশন কখনোই দেবে না। তাই সে এবার মাস্টার প্ল্যান করে এবং রাতেই সে একজন চোরকে চার্জে পাঠায় চুরি করার জন্য। আর পরের দিন সেই চোরকে নিয়ে সে হাজির হয় চার্জে। ফাদারকে বলে যেহেতু চার্জের ভেতরে চুরি হয়েছে তাই ফর্ম্যালিটি বলেও একটা জিনিস রয়েছে, তাই প্লিজ আমাদেরকে সাহায্য করুন এবং কোঅপারেট করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এবার আনন্দ পুরো টিমকে নিয়ে চার্জের ভেতরে তল্লাশি করে। যাই হোক, আনন্দ এরপরে সমস্ত কিছু পরীক্ষা করার পরে জানতে পারে চার্জের ভেতরে থাকা জিনিসপাতির সাথে লাভলির ডিএনএ ম্যাচ করেছে। তাই তারা এবার শিওর হয় যে লাভলির খুনটা চার্জের ভেতরেই হয়েছে। এবার সমস্ত ডিটেলস নিয়ে আনন্দ পুলিশ কমিশনারের কাছে যায়। কমিশনারকে ঘটনাটা জানানোর পরে কমিশনার এবার এই কেসটা আবারও আনন্দকেই হ্যান্ডেল করতে বলে। এবার আনন্দ আরও বেশ কিছু এভিডেন্স কালেক্ট করার পরে এমন কিছু খুঁজে পায় যার জন্য তোমরা কেউই প্রস্তুত নয়। এই ঘটনার পেছনে না রয়েছে ফাদার, না রয়েছে শাহেদাবাদ এবং না ওই দুজন ছেলে। কেউই তারা এই কেসের সাথে জড়িত নয়। এই কেসের সাথে জড়িত ছিল লাভলির নিজের বোন জেসিকা। আসলে ঘটনাস্থলে তারা লাভলির ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আরও দুজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে, একজন পুরুষ এবং অন্যজন মহিলার। তারা লাভলির মৃতদেহর পাশ থেকে কালার করা হেয়ার স্যাম্পেলও পেয়েছিল এবং এই পুরো গ্রামে শুধু জেসিকার চুলেই হেয়ার কালার করা হয়েছে। আসলে ঘটনার আগের দিন রাতে ফাদারের বোনের ছেলে ড্যানি বেড়াতে এসেছিল। এখানে প্রায় সে আসা যাওয়া করতো, যার কারণে জেসিকার সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আর এই ঘটনার দিন সকালেই ফাদার মিটিংয়ের জন্য বাইরে চলে গিয়েছিল, আর ড্যানি এই সুযোগটাই কাজে লাগিয়ে জেসিকাকে চার্চের ভেতরে ডেকে নিয়েছিল একান্ত সময় কাটানোর জন্য। আর অন্যদিকে লাভলিও হল টিকিট নিয়ে বাড়ি ফেরার সময় চার্চে যায়, আর সেখানে তাদেরকে সে হাতে নাতে ধরে ফেলেছিল, যার পরে সে তার বাবাকে সমস্ত ঘটনাটা জানাতে চেয়েছিল। আর এই জন্যই লাভলিকে পেছন থেকে জেসিকা বারবার মানা করতে থাকে যাতে সে এই ঘটনাটা তার বাবাকে না জানায়। আর ঠিক সেই সময়টাতেই সেখানে পোস্টম্যানকে আসতে দেখে ড্যানি লাভলিকে টেনে ভেতরে নিয়ে যায়। আর লাভলি যাতে চিৎকার করতে না পারে তাই সে তার মুখ চেপে ধরে থাকে, আর ঘটনাক্রমেই সে শ্বাস নিতে না পেরেই মারা যায়। এরপরে তারা দুজনে কি করবে ভেবে না পেয়ে জেসিও ড্যানির সাথে গিয়ে লাভলির লাশটাকে কুয়োতে ফেলে আসে। আর যাওয়ার সময় জেসিকা শাহেদাবানের লুঙ্গিটাও সাথে করে নিয়ে গিয়েছিল। এর পরের দিন আনন্দ ড্যানিকে সাথে করে নিয়ে কোর্টে যায়। ড্যানি হঠাৎ করেই তাদের হাত থেকে পালিয়ে যায়। আনন্দ তাকে ধরতে গেলে ড্যানি ট্রেন লাইনের সামনে এসে পড়ে, আর তখনই একটি ট্রেন এসে পড়লে রেলের ধাক্কায় মুহূর্তের মধ্যেই ড্যানিয়ের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। ব্যাপারটা গুরুতর হওয়ায় এই কেসের রায় না আসা পর্যন্ত আনন্দ সহ তার সহকারীদের সাসপেন্ড করা হয়। আর এটাই ছিল লাভলি মার্ডার কেসের রহস্য এবং আনন্দের সাসপেন্ডের ঘটনা। এরপরে গল্পটি আবারও বর্তমানে আসে। আনন্দ কমিশনারের সাথে দেখা করতে যায়। তিনি আনন্দকে জানায় তাদের সবার সাসপেন্ড তুলতে তাকে বেশ কষ্টই করতে হয়েছে, কিন্তু আনন্দকে তার জন্য একটি কাজ করতে হবে। 6 বছর আগেকার একটি মার্ডার কেস সলভ করতে হবে। যদি সে এটি সলভ করতে পারে তাহলে সে তার হারানো সম্মান আবারও ফিরে পাবে, আর যদি সে এটি করতে না পারে তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ এর আগে অনেক পুলিশ অফিসার সহ সিবিআই এবং ইনভেস্টিগেটর অফিসাররাও এই কেসটি সলভ করার চেষ্টা করেছে, কিন্তু কেউই আজ পর্যন্ত সফল হয়নি। এবার আনন্দ কেস ডিটেলস নিয়ে সে তার পুরনো টিমের সাথে দেখা করে। তাদেরকে পুরো ঘটনাটা বললে সবাই তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। এবার সবাই চিরুবল্লী গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে গ্রামের প্রধান সমস্ত গ্রামবাসীকে বলছে 6 বছর আগে শ্রীদেবীর মার্ডার কেস সলভ করার নামে পুলিশ গ্রামবাসীদের ওপরে অনেক মানসিক এবং শারীরিক টর্চার করেছে, আর এবার আবারও তারা তদন্তের নাম করে গোপন টিম পাঠিয়েছে। এটা কিছুতেই এবার আর মেনে নেওয়া হবে না। এরপর সেখানে এক সম্মানিত ব্যক্তি আবারও একই ধরনের বক্তৃতা দেয়। সেও পুলিশের বিরুদ্ধে এমন কিছু কথাবার্তা বলে। এরপরে আনন্দ তার পুরো টিম নিয়ে রিটায়ার্ড অফিসার রবীন্দ্রের বাড়িতে যায়। আনন্দ জিজ্ঞেস করে আমরা এখানে আসার খবর তারা কী করে জানতে পারলো।
তখন রবীন্দ্র জানায় গ্রাম প্রধানের অনেক ওপর পর্যন্ত হাত রয়েছে, আর তাছাড়া গ্রামবাসীদেরও তেমন কোনো দোষ নেই। 6 বছর আগে সত্যিই পুলিশ কোনো ক্লু খুঁজে না পেয়ে যাকে হাতের কাছে পেয়েছে তাকেই টর্চার করেছে, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। এরপরেই আনন্দ শ্রীদেবীর পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করলে রবীন্দ্র জানায় শ্রীদেবীর পরিবার বলতে শুধুই তার মা ছিল। তার মা কলেজে থাকতে এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সে প্রেগনেন্ট হয়ে গেলে সেই ছেলেটি তাকে ধোঁকা দেয়। আর এরপরেই তার মায়ের এক কাজিন সমস্ত কিছু জানার পরেও তাকে বিয়ে করে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই শ্রীদেবী এবং তার মায়ের ওপরে সেই লোকটি অত্যাচার করতে শুরু করে। এত কিছু সহ্য করতে না পেরে শ্রীদেবীর মা গ্রাম প্রধান এবং পুলিশের সাহায্য নিয়ে তার বাড়ি এবং গ্রাম থেকে তাড়ায়। তারপরে সে সেলাইয়ের কাজ করে শ্রীদেবীকে বড় করে তুলেছে। সে একা হাতেই নিজের মেয়েকে বড় করে তুলেছেন। শ্রীদেবী ছিল খুবই সহজ সরল এবং অতি সুন্দর একজন মেয়ে। সে বই এবং ম্যাগাজিন পড়তে অনেক ভালোবাসত। সে এত সুন্দর হওয়ায় অনেক ছেলেও তার পেছনে পড়ে থাকতো। কিন্তু শ্রীদেবী সবসময় বলতো সে তার মায়ের মতো এমন ভুল করতে চায় না, তাই সে প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরে দূরেই থাকতো। কিন্তু এক রাতে তার মা তাকে বকাবকি করলে মায়ের ওপরে অভিমান করে শ্রীদেবী একটা চিঠি লিখে ঘর থেকে বেরিয়ে যায়। আর তার পরের দিনই রাবার ফার্মে শ্রীদেবীর লাশ পাওয়া গিয়েছিল। যদিও শ্রীদেবীর এমন সম্পর্কের কথা কেউই জানতো না, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে সবাই অবাক হয়, কারণ তখন শ্রীদেবী 3 মাসের প্রেগনেন্ট ছিল। পরের দিনই আনন্দ শ্রীদেবীর বাড়িতে আসে তল্লাশি করতে। সেখানে শ্রীদেবীর এক বোনকে জিজ্ঞাসা করাতে সে বলে শ্রীদেবী এমন কিছুই তাকে কখনোই বলেনি, কিন্তু একদিন সে তাকে হিন্দি শেখার কথা বলেছিল, কারণ শ্রীদেবী নাকি চাকরি করার জন্য কেরালার বাইরে যেতে চায়। এরপরেই সেখানে আনন্দ শ্রীদেবীর কিছু পুরনো ম্যাগাজিন পর্যবেক্ষণ করার জন্য সাথে করে নিয়ে আসে, আর সেই ম্যাগাজিনের মধ্যেই তার একটি চিঠি খুঁজে পায়। এবং এর পরের দিনই আনন্দ যায় ক্রাইম ব্রাঞ্চের সেই অফিসারের সাথে দেখা করতে। সেই অফিসার বলেন সে জানতে পেরেছিল শ্রীদেবীর প্রেমিক কেরালার বাইরে থাকে এবং তারা সবসময় চিঠি আদান প্রদান করে। তিনি যখন এই ব্যাপারটা পোস্টম্যানকে জিজ্ঞাসা করতে যায়, তখন তিনি জানতে পারে শ্রীদেবীর মৃত্যুর কিছুদিন পরেই পোস্টমাস্টারও অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গিয়েছে, আর এই জন্যই তিনি সেখান থেকে এরপরে চলে এসেছেন। এরপরে আনন্দ আবারও ম্যাগাজিনের ভেতরের থেকে পাওয়া সেই চিঠিটা ভালো করে পর্যবেক্ষণ করে। দেখতে পায় চিঠির পেছনে হলমার্কে চিঠিটা পোস্ট করা হয়েছে গুরগাঁও থেকে। এটা দেখে আনন্দ বুঝতে পারে শ্রীদেবীর প্রেমিক 6 বছর আগে দিল্লির গুরগাঁওতে থাকতো। এবার আনন্দকে জানতে হবে 6 বছর আগে এই গ্রাম থেকে কে কে গুরগাঁও থাকতো। এবার তার প্রয়োজন পঞ্চায়েতের সেই ফাইল যেখানে সমস্ত ডিটেলস রয়েছে, কিন্তু পঞ্চায়েত প্রধান কখনোই তাকে ফাইল দিতে প্রস্তুত নয়। তাই সে এবার বুদ্ধি করে রাতের বেলা সে ফাইল চুরি করতে যাবে, এবং সে সত্যি পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে পড়ে। আর ফাইলটা হাতে নিতেই পাওলো তার গলায় ছুরি ধরে। আনন্দ উল্টে পাওলোর গলায় ছুরি ধরে বলে, আমি এখনই এই ফাইলটা নিয়ে যাব। যদি তুই এই ব্যাপারে কখনো কাউকে বলিস তাহলে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। এই কথা শুনে পাওলো চুপ হয়ে যায়। আর ফাইলটা আনন্দ পড়ে জানতে পারে এই সময়টাতে সাদানন্দের ছেলে বিশু গুরগাঁওয়ের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। এখন শুধু তাকে জানতে হবে শ্রীদেবীর মৃত্যুর দিন বিশু গুরগাঁওতে ছিল কিনা, তাহলে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারা খোঁজ নিয়ে জানতে পারে বিশু এই গ্রামের এক সম্মানিত ব্যক্তি সদানন্দের ছেলে। এখন সে বর্তমানে দুবাইতে থাকে। আর 6 বছর আগে বিশু গ্রামের একটি অনুষ্ঠানে এখানে এসেছিল। সেই সময়টাতে শ্রীদেবীর মৃত্যুও হয়েছিল। এরপরে আনন্দ সেই পোস্টমাস্টারের কাছে যায়। সে তার কাছে চিঠিটা দেখাতেই আনন্দ এবার বুঝতে পারে এই কেসের আসল কালপ্রিট কে। আর এরপরেই আনন্দ সমস্ত সাসপেক্টদের একসাথে পঞ্চায়েত অফিসে ডাকে। সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সদানন্দ সেখানে আসলে আনন্দ বলে, আমি এই কেসটিতে পুরোপুরি ব্যর্থ হইনি। আমরা ভেবেছিলাম খুনি হয়তো কোনো ইয়াং কেউ, কিন্তু আমরা জানতে পেরেছি খুনির বয়স 60 বছরের আশেপাশে। সে আরও জানায় খুনের একজন ছেলেও রয়েছে, সে শ্রীদেবীর প্রেমিক। এই বলেই আনন্দ টেপ রেকর্ডার অন করে। সেখানে বিশু বলছে, আমি ছোটবেলা থেকে শ্রীদেবীকে পছন্দ করতাম, কিন্তু কখনোই কথা বলার সাহস হয়নি। আর একদিন যখন গ্রাম পরিষ্কারের জন্য ইয়াং বয়সের ছেলেমেয়েরা মিলে একটি সংস্থা গঠন করেছিল, তখনই তাদের সাথে পরিচয় হয়। একে অপরের সাথে তারা ঘনিষ্ঠ হয়। আমি সবসময় শ্রীদেবীকে বিয়ে করতে চাইতাম, কিন্তু আমরা জানতাম আমার পরিবার কখনোই আমাদেরকে মেনে নেবে না। তাই আমি কেরালার বাইরে চাকরি নেই, যাতে আমি শ্রীদেবীকে বিয়ে করতে পারি। আর আমাদের প্রায়ই চিঠিতেই যোগাযোগ হতো। কিন্তু আমি কিছুদিন পরে জানতে পারি শ্রীদেবী গর্ভবতী। তাই আমরা সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করার। আর এরপরেই আমি 20 মে তাকে চার্জে আসতে বলেছিলাম, কিন্তু শ্রীদেবী সেদিন সেখানে আসে না। আর পরে আমি জানতে পারি তার খুন হয়েছে। আমি শ্রীদেবীকে খুবই ভালোবাসতাম, তাই আমি পুলিশকে সমস্তটা বলতেও চেয়েছিলাম, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে আমি আর তেমন কিছুই বলিনি। আসলে পোস্টম্যান আনন্দকে জানিয়েছিল যে কী করে একটা চিঠি ভুল করে অন্য ঠিকানায় চলে গিয়েছিল,
যার পরে ছেলের বাবা সব কিছু জানতে পেরে গিয়েছিল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি শ্রীদেবী শুধুমাত্র নিচু জাতের মেয়ে হওয়ার জন্য নিজের সম্মান বাঁচাতেই কোনো এক বাবা শ্রীদেবীকে মেরে ফেলেছে। তবে এরপরেই আনন্দ সদানন্দকে সেখান থেকে চলে যেতে দেয়। কেস সলভ হওয়ার ঘটনা শুনে কমিশনার গ্রামে এসে পৌঁছায়। আর তখনই তারা জানতে পারে অপরাধী নিজেই সুইসাইড করেছে। আর সেখানেই সবচাইতে বড় রহস্যের উন্মোচন হয়। আসলে এই অপরাধী সাধারণ নয়, বরং রবীন্দ্র নিজে। রবীন্দ্রকে নামানো হলে তার পকেট থেকে চিঠি পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে, আমি কখনোই বুঝতে পারিনি যে আমি কখনো ধরা পড়ব। আর আজ টেপ রেকর্ডার অন করার পরে যার আওয়াজ শোনা যাচ্ছিল সে সদানন্দের ছেলে বিশুন নয়, বরং রবীন্দ্রের ছেলে সুদীপের গলার স্বর ছিল। আসলে রবীন্দ্র পোস্টমাস্টার সুদীপের কাছ থেকে একদিন জানতে পেরেছিল তার ছেলে সুদীপকে কেউ অনেক চিঠি পাঠাচ্ছে। রবীন্দ্র চিঠিটা দেখে নাম এবং ঠিকানা চিনতে না পারলে সে তার মায়ের লেখা চিঠি বলে পোস্টমাস্টারের কাছ থেকে চিঠিটা নিয়ে নেয়। তবে বাড়িতে গিয়ে সে চিঠিটা খুলে দেখে সেখানে শ্রীদেবীর প্রেগনেন্সির কথা লেখা রয়েছে। যা দেখার পর থেকে রবীন্দ্র পোস্টমাস্টারের কাছ থেকে চিঠিগুলো নিয়ে সমস্ত চিঠিগুলি দেখত। এরপরে সে নিজে আবার সেই চিঠি তার ছেলের পোস্টে পাঠিয়ে দিত। আর এভাবে সে শ্রীদেবীর পালানোর পরিকল্পনাও জানতে পেরে গিয়েছিল। আর সেদিন সে তাকে হত্যাও করেছিল। এরপরে আনন্দ তার ঘটনাটা বলে। আসলে সে পোস্টমাস্টারের কথা রবীন্দ্রের কাছ থেকে নয়, বরং জানতে পেরেছিল ক্রাইম ব্রাঞ্চের সেই অফিসারের কাছ থেকে। আর সেদিন ফাইল নেওয়ার সময় যখন পৌলের কাছে জিজ্ঞেস করে যে আনন্দরা যে এখানে আসবে সেটি তাকে কে বলেছে, তখন পৌলও জানিয়েছিল রবীন্দ্র তাদের জানিয়েছিল যে তারা এখানে আসতে চলেছে। এটি শুনেই সে কিছুটা আঁচ করতে পেরেছিল। আর সেই ফাইলের মধ্যে সে রবীন্দ্রের ছেলে সুদীপের নাম দেখতে পেয়েই পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছিল। তারপরেও তারা ঠিক হওয়ার জন্য বিশু এবং সুদীপ দুজনের কাছে জিজ্ঞাসাবাদ করার পরেই তারা শিওর হয় এই ঘটনাটি করেছে রবীন্দ্র নিজে। আর এখানেই তাদের এই কেসটি সম্পন্ন হয়। তবে আনন্দ এবারও খুব একটা খুশি নয়, কারণ এত কষ্টর পরে অপরাধী পর্যন্ত পৌঁছালেও তাকে প্রাপ্য শাস্তি দিতে পারেনি। সে নিজেই আত্মহত্যা করে নিয়েছে। তাই নতুন এক আশা এবং স্বপ্নের সাথেই আনন্দ তার পুরো টিম নিয়ে আবারও ডিউটিতে জয়েন করে। আর এমন একটি সিনের সাথে আজকের এই গল্পটিও এখানে শেষ হয়। তো তোমরা কখনো কি ভেবে দেখেছো এই দুইটি কেস এমনভাবে সলভ হবে, এমন দুজন লোক এই কেসগুলির সাথে জড়িত থাকবে? যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই হাইপ করতে ভুলো না। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।